অনেকক্ষণ ধরে ফোন করছি। আপনি বোধহয় খুব ব্যস্ত, না তাই ফোনটা ধরার সময় পাননি? হ্যাঁ, মানে একটু ব্যস্ততা তো আছেই। মেয়ের বিয়ে বলে কথা, বুঝতেই পারছেন। আমি আপনার ফোনটা ধরতে পারিনি, আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। না না, ঠিক আছে। আসলে একটা জরুরি কাজে আপনাকে ফোন করেছি এত রাতে। সব কথা তো সবার সামনে বলা সম্ভব হয় না, তাই আমি ভাবলাম কথাটা ফোনেই সেরে রাখি, তাহলে আপনাদেরও কাজটা সেরে রাখতে সুবিধা হবে। বলুন না কি বলবেন। মানে আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, মানে আপনাদের ওই যে বরযাত্রী যে বাসটা আসবে, তার যে আসার সমস্যা, সেই সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি। হ্যাঁ, দেখুন, বরযাত্রী কি করে পৌঁছবে সেটা তো আপনাদের বিষয়, সে নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। বর না পৌঁছলে তো বিয়েটাই হবে না, তাই না? আমি ফোন করেছিলাম অন্য একটা কারণে। ওই পনের টাকাটা না, 500 না, 2000 টাকার নোটে রেডি রাখবেন, কেমন? আসলে কালকে বিষয়টা তো আমাকে একাই সামলাতে হবে, তাই দিদি আপনাকে কথাটা জানিয়ে রাখতে বললেন। বুঝতেই তো পাচ্ছেন 3.5 লাখ টাকার ব্যাপার, অনেকগুলো বান্ডেল হয়ে গেলে না আমাকে একাই নাস্তানাবুদ হতে হবে, তাই না? না না, আমি সেই ব্যবস্থাই করে রাখছি। আপনারা যেমনটি চাইছেন ঠিক তেমনটি হবে, তেমনটি হবে। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। ও হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, এই পনের প্রসঙ্গটা কিন্তু গুণাক্ষরেও এবারই কারোর সামনে তুলবেন না। জানাজানি হলে কিন্তু আপনার মেয়েরই ক্ষতি হবে। ও তো এ বাড়িতে বউ হয়ে আসছে। আশা করি আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ বুঝতে পারবে না। বাহ, ভালো। কাল তাহলে 4 হাত 1 হবে। আশা করি আপনার মেয়ের সুখের দিকটা আপনি একটু মাথায় রাখবেন। রাখি তাহলে। নমস্কার। নমস্কার। হ্যাঁ গো, কি হয়েছে? তুমি এরকম ঘামছো কেন? কে ফোন করেছিল? এ আবার ওই জামাই মাসি অনেক টাকাটার কথা তুললো। কি যে করবো কিছু বুঝতে পারছি না, মানে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কিন্তু চিন্তার কি হলো? তুমি তো 15 টাকা আগে থেকেই জোগাড় করে রেখেছো। তাতে কি? আর সবকিছুতে যে খরচ বাড়ছে সেটা বোঝো। আলো, ডেকোরেটার্স, খাওয়া খরচ, সব কিছুতে খরচ বাড়ছে। বরযাত্রী যা ধরেছিলাম তার থেকে বেশি বরযাত্রী আসছে, আমাকে তার জন্য আরো 50টা প্লেট বাড়াতে হলো। এবার সবকিছু হিসেব টিসেব করে যা দেখতে পাচ্ছি 1050 টাকা মতো কম পড়ে যাচ্ছে। মানে ওরা চেয়েছিল 3.5, আমার কাছে আছে 3। এখন এই 50,000 টাকা যে আমি কোত্থেকে জোগাড় করবো সেটাই আমি বুঝতে দেখি। কালকে মহাজনের কাছে যাবো একবার, একটু মানে বেশি সুদ দিয়েও যদি টাকাটা ধার করে নিতে পারি তাহলে। কিন্তু তুমি তো মহাজনের থেকে আগেই টাকা ধার করেছো, উনি কি আর দেবেন? না দিতে চাইলে তাহলে বেয়ানের কাছে হাত জোর করবো। আমি বলবো যে বেয়ান আমাকে আরো 7টা দিন মতো সময় দিন, তার মধ্যে আমি আপনার টাকা দিয়ে দেবো। কিন্তু কোনো কারণে তাতে যদি উনি রাজি না হন তাহলে যে কি হবে সেটাই বুঝতে পারছি। এইটুকুর জন্য বিয়েতে বাধা পড়তে পারে না। বলছি, তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন। বিয়েতে কোনো বাধা পড়বে না, দেখো। বিয়েতে বাধা পড়ার কথা কেন উঠছে? কোনো গন্ডগোল হয়েছে নাকি? বিয়ে করতে করি আর ঘর বাঁধতে ছড়ি তো লাগেই। এটা তো মেয়ের বাপের বোঝা উচিত, বল? তুই একদম চিন্তা করিস না, আমি পনের টাকাটা ঠিক আদায় করে আনবই। দেখিস কারোর জন্য নজরে না পড়ে। তুই সেজোর কথা বলছিস তো? আরে বাবা, তোর সেজো জানতে পারলেও কাউকে কিচ্ছুটি বলবে না। ও ব্যবসার লেনদেনের মতন টাকার মর্মটা ভালোই বোঝে। সেজোকে নিয়ে তো আমার কোনো চিন্তা নেই, আমার চিন্তা হলো দীপুকে নিয়ে। জানিসই তো ও একটু অন্য ধাঁচের। ওই বড় ছেলে মেজো ছেলের বিয়ের সময় ওদের শ্বশুর বাড়ি থেকে আমি যে পণ নিয়েছি সেটা তো দীপু জানতে পারিনি।
কারণ দীপুর বয়স তখন অনেকটা কম ছিল। কিন্তু এখন যদি দীপু জানতে পারে যে আমি সব বউদের বাপের বাড়ি থেকে পণ নিয়েছি, টাকা নিয়েছি, তাহলে তো ওর কাছে আমি অনেক ছোট হয়ে যাব রে। ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। তাই বলছি ওর কাছ থেকে একটু সাবধান, যেন ও কিচ্ছুটি জানতে না পারে। আরে বাবা, তুই এত চিন্তা করিস না তো, ও কিচ্ছুটি জানতে পারবে না। সেজ খোকা কোথায়? মানে আসল লোক হবু বর সে কোথায় গেল? ওই তো সব আমার দায়িত্ব, ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এত কথা না বলে, এক মিনিট, এত কথা না বলে যেটুকু বলা হচ্ছে সেইটুকু করুন, রাখুন। কি হয়েছে? আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? না মানে বিয়ের আগের দিন রাত্রিবেলাটা কি এইভাবেই কাটবে? মানে কি সমস্যা কি? মানে এটা কি দেখে মনে হচ্ছে যে এটা একটা অনুষ্ঠান বাড়ি বলে হইচই নেই, গান বাজনা নেই, নাচ নেই, সঙ্গীত নেই, পার্টিও নেই? পার্টি মানে? পার্টি মানে দিদি ব্যাচেলার্স পার্টির কথা বলছে। এসব তো আজকাল সব বাড়িতে হয় শেষদা। বেশি পাকামি করো না। জেঠিমুনি জানতে পারলে না পার্টি করা বের করে দেবে। তখন সঙ্গীত পার্টি সব একবারে হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি না করে, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আচ্ছা আচ্ছা শোন শোন না, প্লিজ তুই একবার জেঠিমুনির সাথে কথা বলে প্লিজ অন্তত একটা সঙ্গীতের ব্যবস্থা হোক। আমি বুঝতে পারছি না, বিয়ে বাড়ি এরকম একটা ভালো পরিবেশ, আনন্দের পরিবেশ, তুই কেন ফালতু ঝামেলা করছিস বলতো? আসলে এই বাড়িতে না কিছুই হওয়ার জন্য না মেহেন্দি না পার্টি। দূর, এর থেকে তো ভালো ছিল আমি পার্লারে গিয়ে লুকিয়ে মেহেন্দি পরে আসতাম। কি আশ্চর্য দেখো। মেঘা, কেন এসব বলছো? তুমি জানো না মা যদি জানতে পারে তাহলে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। এবার একটা দুঃখযোগ্য বাঁধলো বলে। বাড়াবাড়ি করিস না মেঘা, মা যেটা বলছে সেটাই হবে। সেই জেঠিমুনি যেটা বলবে সেটাই হবে, হোক তাহলে। দিদি ছাড় না, জেঠিমণি যদি সত্যি রাগ করে। মেঘা, শুধু শুধু বিয়ের আগে অশান্তি করিস না। জানিস যখন তোর জেঠিমা এসব পছন্দ করে না, তাহলে কেন অকারণে বায়না করছিস? সেই জেঠিমনির জন্য কি কোনো কিছুর করার উপায় নেই? মেঘা, কাকা, এরকম শ্মশানের মতো বিয়ে বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো ছিল। তোর এত বড় সাহস, তুই মায়ের ডিসিশনকে চ্যালেঞ্জ করিস? মা শোনো না। কি হয়েছে? আমি এখন অপু কথা বলতে পারবো না, অনেক কাজ বাকি। ছাড়তো, একবার শোনো না। আর কাল সকাল সকাল উঠতে হবে, গিয়ে শুয়ে পড় গিয়ে। তুই আমাদের সাথে যাবি না? দধি মঙ্গল আছে, জল শুইতে যাওয়া আছে। সেসব তো তোমাদের কাজ। ওমা, আমাদের কাজ মানে? তুই সাহায্য করবি না? দিদিকে গায়ে হলুদের জন্য তৈরি করবি না? কি আশ্চর্য। তারপর তো নানি মুখের গোছানো আছে, কত কাজ বলতো। অপু কাল সকালে কিন্তু আমি তোকে ডেকে তুলতে পারবো না বলে দিলাম। তুমি আবার আমায় কবে ডেকে তুললে শুনি? না হয় একটু দেরি করে রাতে ঘুমাই, রোজ ভোরবেলা উঠে পড়ি। হয়েছে হয়েছে, মেয়ের একেবারে জবাব তৈরি, এই জন্য বাবা রেগে যায়। যা যা গিয়ে শুয়ে পড়। মা শোনো না। কি হলো? কাজ পড়ে আছে বলছি তো। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, দিদির বিয়েতে কোনো গন্ডগোল হয়েছে নাকি? মানে কোনো সমস্যা হয়েছে? এবার সবকিছু হিসেব টিসেব করে যা দেখতে পাচ্ছি 1050 টাকা মতো কম পড়ে যাচ্ছে। মানে ওরা চেয়েছিল 3.5, আমার কাছে আছে 3। এখন এই 50,000 টাকা যে আমি কোত্থেকে জোগাড় করবো সেটাই আমি বুঝতে দেখি। কালকে মহাজনের কাছে যাবো একবার, একটু মানে বেশি সুদ দিয়েও যদি টাকাটা ধার করে নিতে পারি তাহলে।
না না, কি গন্ডগোল হবে? কি সব অলক্ষণে কথা বলছিস বলতো? কোনো গন্ডগোল হয়নি। যা যা, আমার অনেক কাজ আছে, যাও। 1 মিনিট দাঁড়াও মা, তুমি কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে পারছো না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, সত্যি কোনো গন্ডগোল হয়নি তো? বলছি তো কোনো গন্ডগোল হয়নি। আমাকে অ্যাভয়েড করো না মা, আমি কিন্তু তোমার আর বাবার কথাগুলো আড়াল থেকে শুনে ফেলেছি। তোমরা দিদির বিয়ে আটকে যাওয়ার ভয় পাচ্ছিলে। কেন ভয় পাচ্ছিলে মা? আমাকে বলো। আচ্ছা, দিদির শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? চুপ করবি তুই? সারাক্ষণ অলক্ষণে কথাবার্তা। কোনো কিছু ঘটার আগে থেকে উল্টোপাল্টা ভেবে বসে আছে। কোনো কিছু হয়নি। আর তাছাড়া বিয়ের বাড়িতে কত কিছু ঘটতে পারে বলতো? এসব ধরে বসে থাকলে হয়? দেখলি না পুলটা কিভাবে ভেঙে গেল? তুইও তো কত কিছু কাণ্ড করে বসলি। এসব ধরে বসে থাকলে হবে এখন? প্লিজ মা, তুমি কিন্তু আমাকে এড়িয়ে যেতে পারবে না। তোমার মুখে এখনো দুশ্চিন্তার ছাপ। ওমা, মেয়ের বিয়ে তো মা বাবার দুশ্চিন্তা হবে না তো আর কার দুশ্চিন্তা হবে? হ্যাঁ, মেয়েটাকে ভালোই ভালোই শ্বশুর বাড়িতে পার করতে পারলে তবে গিয়ে নিশ্চিন্তে। তাই বলে তুমি বিয়ে আটকে যাওয়ার কথা কেন বলছিলে মা? ওমা, সে তো কত কারণেই বিয়ে আটকে যেতে পারে, কত গন্ডগোল হতে পারে। সেটা আগে থেকে ভেবে রাখলে অসুবিধা হয় না আর কি। সেই ব্যাপারে কি বলেছি? শর্ত অপু, জাগিয়ে শুয়ে পড়ো, আমার অনেক কাজ আছে। মা আজ আমার চোখে চোখ রেখে কথা বলতে পারলো না। এমন তো মা কোনোদিনও করে না। মা কিছু যেন একটা লুকোলো আমার কাছ থেকে। কিছু তো একটা হয়েইছে। এই গন্ডগোলটা মোটেও বিয়ে বাড়ির স্বাভাবিক গন্ডগোলের মতো নয়। কি হয়েছে? অন্য কোনো গন্ডগোল? দিদির শ্বশুর বাড়ির দিক থেকে কোনো গন্ডগোল নয় তো? কেন তোরা মায়ের কথা মানতে চাইছিস না? কেন? তোদের কি মনে হয় মায়ের শাসন ভুল? এই যে তোদের সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়, কি মনে হয় সেগুলো মায়ের বাড়াবাড়ি? দিন দিন তোদের বায়নাক্কা বড্ড বাড়ছে। এরকম করলে কালকে বিয়ে বাড়িতেই যেতে দেবো না। যাও, ঘরে যাও। দাঁড়াও কাকা, চারপাশে কি ঘটছে চোখে পড়ে না তোদের? রাস্তাঘাটে মেয়েদের সাথে কি হচ্ছে জানিস না তোরা? বিশেষ করে রাতের বেলা মেয়েরা কি আদপেও সেফ? দীপু, শান্ত হ না একটু। আমি বলছিলাম যে চারিদিকে যা দেখছে সেটা থেকে তো ওদের মন চাইতেই পারে। ওরা তো বাচ্চা, বকাবকি করে কি লাভ বলতো? বোঝাতে হবে ওদের। মেঘা, তুই কি বলছিলি? লুকিয়ে লুকিয়ে পার্লারে গিয়ে মেহেন্দি পরে আসবি, তাই না? লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে যাওয়ার কথা ভাবলি কি করে? রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন তোদের কে বাঁচাবে? ভুলে গেছিস না? ভুলে গেছিস চোদ্দি ভাইয়ের কথা? ভুলে গেছিস একটু দেরি হয়েছিল বলে বোনটাকে বাঁচা। অপু, কি করছিস তুই? দেখ রাত হয়ে গেছে, শুয়ে পর। তুই এখনো ফোন নিয়ে ঘাটাঘাটি করছিস। দে ফোনটা দে। 1 মিনিট দাঁড়া। কি 1 মিনিট দাঁড়াবো? কোনো 1 মিনিট নয়, ফোনটা দে অপু। দেখ ঘরে আলো জ্বলছে, দেখলে কিন্তু বাবা এসে আবার রাগারাগি করবে। ফোনটা দে না অপু। উফ দিদি ভাই, তোরই কাজ করছি। আমার কাজ করছিস মানে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তো শ্বশুরবাড়ির লোকজনেরই খোঁজ করছি রে। কি? কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানিস তো, এতক্ষণ ধরে সার্চ করেও তো শ্বশুরবাড়ির কারো কোনো প্রোফাইল পেলাম না, নামটুকুও না। আচ্ছা, তোর শ্বশুরবাড়ির কেউ কি সোশ্যাল মিডিয়া ফলোই করে না? জামাইবাবুর তো কোনো ট্রেসই পেলাম না। বাবা,
অবশ্য জামাইবাবুকে দেখেই মনে হয়েছিল সিরিয়াস টাইপের। তোকে যখন দেখতে আসে সারাক্ষণ শুধু ব্যবসার গল্প করে গেছিল বাবার সঙ্গে, কিন্তু তাই বলে সোশ্যাল মিডিয়ায় কোনো পেজই রাখবে না? কি অদ্ভুত না? তোর এসব খোঁজের কি দরকার বলতো? বলছি তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন, বিয়েতে কোনো বাধা পড়বে না। আরে বাবা, তোকেই তোর বরের ছবি দেখাতাম। আর তাছাড়া সোশ্যাল মিডিয়ার পেজ থেকে মানুষজন সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়, কে কি ভালোবাসে, কে কি পছন্দ করে। আর তাছাড়া এসব আগে থেকে জানা থাকলে তোরই আলাপ পরিচয় করতে সুবিধে হতো। তুই এসব রাখতো, এসবের আমার কোনো দরকার নেই। দরকার নেই মানে? এর মধ্যে কি তুই তোর শ্বশুরবাড়ির সবাইকে জেনে ফেলেছিস? ও মা, আমি কেমন করে জানি? তবে শুনেছি ওরা 4 ভাই, আর ওর খুড়তুতো 2 বোন আছে, আর তোর জামাইবাবু হচ্ছে সেজো। তার মানে বড়, মেজো, সেজো আর ছোট ভাই, সাথে কাকার 2 মেয়ে। মা বলছিল বড় আর মেজো ভাইয়ের বিয়ে হয়ে গেছে। কত লোকজন, কত হইচই। জয়েন্ট ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, তাই না বল? আমি কি করে জানবো বল? তা ঠিক, তুই আর কি করে জানবি? আমাদের এই ছোট ফ্যামিলি, এই কজন থাকি বলে কোনো মজা হয় না, কিন্তু ওদের বাড়িতে কত লোকজন, কত হইচই হয় বলতো। আমাদের বাড়িটা তো একটা মোগেম্বর জেল। অপু, ঠিকই বলছি, সবসময় এটা করিস না, ওটা করিস না, এই শুনে যেতে হয়। ওই বাড়িতে গিয়ে দেখবি নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবি, খুব ভালো থাকবি, দেখিস। কি হয়েছে রে দীপু? না দিদি, কিছু হয়নি তো। আই মেঘা, চুপ কর না, বড় বার বেড়ে গেছে না তোর? কেন ছোটদা কথা শুনছিস না? শেষদার বিয়ের আগে তো তোদের পছন্দ মতো দামি জামা কাপড়, শাড়ি, গয়নাগাটি সবই কিনেছিস, সেসব দিয়ে না ঘরের মধ্যেই সাজগোজ করবি। আর আমাদের বাড়িতে ওই মেহেন্দি, সঙ্গীত, নাচ গান এসব হয় না। পাশের বাড়িতে বয়স্ক অসুস্থ মানুষরা রয়েছেন, তাদের তো অসুবিধা হবে, সেসব চিন্তা নেই, খালি হুল্লোড়ের চিন্তা। ছোট, এই ছবিটা তো রোজ দেখিস, তাও তোদের মনে কোনো ভয় করে না? বুঝিস না কেন তোদেরকে আটকাই? এত কিছু ঘটছে, এত কিছু ঘটছে, তা সত্ত্বেও রোজ রোজ একই কথা বলতে হবে? কানে দিয়েছি তুলো আর পিঠে দিয়েছি কুলো। এই যদি হয় তাহলে তোদের কানে কোনো কথাই ঢুকবে না গো দিদি। কেউ যদি নিজের ভালো মন্দ না বোঝে তাহলে আর কি করা যাবে তুমি বলো? এবারই নিয়ম মানতে কি তোদের কোনো অসুবিধা আছে? সে ব্যাপারে যদি তোদের কোনো বক্তব্য থাকে তাহলে সেটা বাড়ির বাইরে গিয়ে বলতে হবে। বাড়ির বাইরে গিয়ে তোরা যা খুশি তাই কর, রাত বিরেতে বাড়ির বাইরে যা, যখন ইচ্ছা হয় ঘরে ফের, কেউ কিচ্ছু বলতে আসবে না। তবে হ্যাঁ, যেদিন এ বাড়ির বাইরে পা রাখবি সেদিন থেকে এই জেঠিমনির সঙ্গে তোদের কোনো সম্পর্ক থাকবে না। মেয়েদের একটু শাসন পর্যন্ত করতে পারো না, কেমন মা হয়েছ কে জানে। বৌদি, বৌদি, তুমি ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, তুমি নিশ্চিন্ত থাকো। দেখো, এখন থেকে ওরা টু শব্দটি পর্যন্ত করবে না, আমি কথা দিচ্ছি। মা, আমি একটা কথা বলছিলাম, মানে ওরা কিন্তু সিরিয়াসলি ওরকম কিছু বলেনি, তাই না? মানে অন্যান্য বাড়িতে যেরকম বিয়ের সময় আনন্দ মজা হয় সেটা থেকে ওদের নিজেদের শেষদার বিয়ে, সেখানে ওরা একটু আনন্দ মজা করতে চেয়েছে, এর থেকে বেশি কিন্তু কিছু না। অন্যান্য বিয়ে বাড়িতে যেসব আনন্দগুলো হয় সেগুলো আমার মোটেই পছন্দ নয়। পার্লারে গিয়ে সাজা, এ আবার আশেপাশের মানুষজনেরা জানে যে মুখার্জি বাড়িতে কোনো বেলের লাপানা হয় না। আর আজকে তোদের জন্য তাদের কাছে আমাকে কথা শুনতে হবে যে মুখার্জি বাড়িতেও অপসংস্কৃতির হাওয়া ঢুকে গেছে, ও বাড়ির মেয়েরা বেলের লাপানা করে বেড়াচ্ছে।
আমি কখনো হতে দেবো না, কখনো না। এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির নিয়ম কানুন সকলকে মেনে চলতে হবে। বলছিলাম কি মা, শেষদার বিয়ে তো, আর ওরা তো ছোট বোন, তাই একটু মজা করতে চাইছে। আমি বলছিলাম বিয়ে বাড়ির আনন্দটা বিয়ে বাড়ির মতন করেই হোক না। ও, তার মানে তুমি কি বলতে চাইছো? ড্যাং ড্যাং করে আমাদের বাড়ির মেয়েরা পার্লারে যাবে, মেহেন্দি পরবে, নাচানাচি করবে, তাই তো? মা, বড় বৌদি, মেজ বৌদি, বাড়ির বাকি মেয়েরা সবাই তো সাজগোজ করেই বিয়ে বাড়িতে যাবে। আর তাছাড়া না, আজকাল ওই সাজগোজ করতে পার্লারে যেতে হয় না, পার্লার থেকে বিউটিশিয়ানরা বাড়িতে এসে সাজিয়ে দিয়ে যায়। কি মা, তাতেও কি তোমার কোনো আপত্তি আছে? হ্যাঁ, তাতে আমার কোনো আপত্তি নেই। সে বাড়িতে এসে সাজালে সাজাবে, কিন্তু এই মেহেন্দি টেন্দি হবে না। বাহ, এটা তো তাহলে খুব ভালোই হলো। বাড়িতে বিউটিশিয়ান এলে তো তাহলে আর কোনো সমস্যাই থাকছে না। আর মা, ওই সঙ্গীত, মেহেন্দি এগুলো তো তুমি অ্যালাউ করছো না, তাই বলছিলাম ওই দোতলার বড় ঘরটায় ওদের সবাইকে নিয়ে গিয়ে আড্ডা মারি একটু। কিরে, তাহলে তোদের ভালো লাগবে তো? রাত 10টায় কিন্তু এ বাড়ির আলো নিভে যায়। প্লিজ মা, আজ বিয়ে বাড়ি, একটু ছাড় দাও। এই 11টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়বো, ঠিক আছে? ঠিক আছে, 11টা। একটা কথা মনে রাখিস দীপু, যে কারণে আমি এসব করতে বাধা দিয়েছিলাম সেই কারণটাই যেন না ঘটে। পাড়া প্রতিবেশীরা যেন একবারের জন্য বলতে না পারে যে মুখার্জি পরিবারের ছেলের বিয়েতে বেলের লাপনা করা হয়েছে। কথাটা সবাই মনে রেখো। অবলা, অবলা, ছোট, দেখো দেখো কাদের এনেছি, দেখো। এরা আবার কারা? মাগো মা, ও দিদি, জামাইবাবু কি কাণ্ড করেছে দেখো। রাস্তার সমস্ত ভিখিরিদের ঘরে ভেতরে টেনে নিয়ে এসেছে। কেন? আহা, এ কথা বলতে নেই ছোট, ওরাও কৃষ্ণের জীব। কাদের কি বলছো? একবার ভেবে দেখো দেখি, আমার সেজ ছেলের বিয়ে বলে কথা, সেখানে কত লোকে আনন্দ করবে, খাবে দাবে, হই হই করবে, আর সেখানে এই কৃষ্ণের জীবেরা রাস্তার উপরে দাঁড়িয়ে জুলজুল করে তাকিয়ে দেখবে আর দীর্ঘশ্বাস ফেলবে। তাই কখনো হয়? তাই আমি ধরে এনেছি ওরাও খাবে দাবে, কবজি ডুবিয়ে খাবে, আনন্দ করবে। কি অবলা আমি ঠিক করিনি?